Okay, welcome in the chapter 1 of service marketing class, Introduction to Service Marketing. Let us go to understand the definition of services. What do we mean by service? We have learned the definition of service in our previous marketing classes. Suppose in Principles of Marketing or in Marketing Management class, we understood the definition of service. That means an activity, benefit, or satisfaction offered for sale that is essentially intangible and that does not result in the ownership of anything. এমন কার্যক্রম, এমন বেনিফিট অথবা এমন স্যাটিসফ্যাকশন যেটা এক পক্ষ আরেক পক্ষকে অফার করে, যেটার বৈশিষ্ট্য হচ্ছে ইনটেনজিবল হবে এবং সেটা কোনো মালিকানা পরিবর্তনের কারণ হবে না। এটাই হলো সার্ভিস। প্রোডাক্ট এবং সার্ভিসের সাথে ডিফারেন্সিয়েশনটা আমরা এখানে দেখছি যে প্রোডাক্টে মালিকানা বদল হয়, সার্ভিসে কোনো মালিকানা বদলের কারণ হয় না এবং প্রোডাক্ট দেখা যায় বাট সার্ভিস দেখা যায় না। সার্ভিস যে ইকুইপমেন্ট বা যে ব্যক্তি দ্বারা দেওয়া হয় তাকে দেখা যায়, বাট সার্ভিস ইটসেলফ ক্যানট বি সিন। এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য। তো সার্ভিস তার মানে হচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে অফার করে কোনো একটা বেনিফিট, কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো একটা স্যাটিসফ্যাকশন। দিস ইজ কল্ড সার্ভিস। তো সার্ভিস এবং প্রোডাক্টের সাথে মৌলিক ডিফারেন্সটা দিয়ে আসলে সার্ভিসের ডেফিনেশনটা তৈরি হয়েছে। ডেফিনেশনটা ক্লিয়ার? Okay, clear, sir. Yes, sir. Yes. ওকে, তো সার্ভিসের ডেফিনেশনটা আপনার চাইলে আরো বিস্তারিত বইতে দেওয়া আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। আমরা যদি একবার একটু পড়ি, সার্ভিসেস আর ইকোনমিক অ্যাক্টিভিটিস অফার্ড বাই ওয়ান পার্টি টু অ্যানাদার। Often, time-based performances are used to bring about desired results in recipients themselves or in objects or other assets for which purchasers have responsibility. অর্থাৎ এখানে যিনি ক্রয় করেন তার সময় খরচ হয়, তার অর্থ খরচ হয় কোনো একটা বেনিফিট পাওয়ার জন্য, ইন এক্সচেঞ্জ ফর দেয়ার মানি। তো তাদের এই অর্থ খরচের বিনিময়ে, টাইম খরচের বিনিময় এবং চেষ্টা খরচের বিনিময়ে কাস্টমার্স এক্সপেক্ট টু অবটেইন ভ্যালু ফ্রম অ্যাক্সেস টু গুডস, লেবার, প্রফেশনাল স্কিলস, ফ্যাসিলিটিস। আচ্ছা, এই ডেফিনিশনটা আপনারা পড়ে নিন। আমরা সামনে যে পয়েন্টগুলো বলবো এই ডেফিনিশনের মধ্যে সব ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই পয়েন্টগুলো বললে আপনার তখন ডেফিনিশনটা ক্লিয়ার হয়ে যাবে। Okay, sir. তো আমরা এখন বলতে চাচ্ছি সার্ভিসের ওয়াই স্টাডি সার্ভিসেস। আমরা কেন সার্ভিস পড়বো, সার্ভিস কেন আমাদের পড়া উচিত? দুটো কারণ আমরা এখানে বলছি। নাম্বার ওয়ান হলো সার্ভিস ডমিনেটস দি ইকোনমি ইন মোস্ট নেশনস, আর নাম্বার টু, মোস্ট নিউ জবস আর জেনারেটেড বাই সার্ভিসেস। অর্থাৎ অর্থনীতির অধিকাংশ স্থান জুড়ে আছে সার্ভিস। পৃথিবীর অধিকাংশ দেশে অর্থনীতির বেশিরভাগ অংশ সার্ভিস ডমিনেট করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে মোস্ট নিউ জবস আর জেনারেটেড বাই সার্ভিস। যেহেতু ট্রানজাকশন বেশি হয় সার্ভিস সেক্টরে, জিডিপির অধিকাংশ হলো সার্ভিস, সেহেতু জবও বেশি সার্ভিস। তো জিডিপির কত পার্সেন্ট সার্ভিস আমরা এখানে যদি একটু দেখি, বৈশ্বিক জিডিপির এগ্রিকালচারাল অর্থাৎ ন্যাচারাল প্রোডাক্টের পার্সেন্টেজ হচ্ছে 4% অনলি, মাত্র 4%। পুরো পৃথিবীতে যে জিডিপি তার মাত্র 4% হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টস, আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এর পার্সেন্টেজ হচ্ছে 32%। অন্যদিকে সার্ভিসের পার্সেন্টেজ হচ্ছে 64%। তার মানে পুরো বিশ্ব আসলে সার্ভিসের উপর দিয়ে চলছে, বা বিশ্ব অর্থনীতি আসলে সার্ভিসের মাধ্যমেই ডমিনেট হচ্ছে। তার আগে আমাকে একটু বলেন তো জিডিপি কাকে বলে? এনিওয়ান? জিডিপি হচ্ছে স্যার একটা বছরের বার্ষিক যে আয়টা, তার থেকে স্যার বার্ষিক যে স্যার ব্যয়ের পরিমাণ স্যার বাদ দেওয়ার পরে যেটা থাকে স্যার। না, ব্যয়ের পরিমাণ বাদ দেওয়া হয় না, আয়টাই হচ্ছে যোগ করা হয়, এটাই হলো জিডিপি। ওকে,
জি একটা স্যার। বছরে একটা দেশে মোট যে পরিমাণ পণ্য সেবা উৎপন্ন হয় তার দামের সমষ্টি হচ্ছে ওই দেশে ওই সময় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ক্লিয়ার? জি স্যার। পণ্য উৎপন্ন হয়, এটা কৃষি পণ্য যেমন উৎপন্ন হয় তেমনি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট উৎপন্ন হয়। আর সার্ভিস উৎপন্ন হয়, এই যে এখন আমরা সার্ভিস উৎপাদন করছি, আপনারা মাস শেষে টিউশন ফি দিবেন। তো কত টাকার সার্ভিস উৎপাদন হলো, যত টাকার টিউশন ফি ইউনিভার্সিটি রিসিভ করলো। ক্লিয়ার? এর সাথে ইউনিভার্সিটির খরচ বাদ যাবে না, এখানে শুধুমাত্র কত টাকার সার্ভিস উৎপন্ন হলো সেটাই হচ্ছে মূল হিসাব। তো সারা বিশ্বে এক বছরে যে পরিমাণ জিডিপি হয় তার 64% হলো সার্ভিস। তার মানে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা পয়সা সব সার্ভিসের মধ্যে। কিন্তু আমরা মার্কেটিং, ব্যবসা এগুলো বলতেই কিন্তু বুঝি প্রোডাক্টের বিজনেস, তাই না? আমরা মার্কেটিং বললেই বুঝি প্রোডাক্ট, টুথপেস্ট, সাবান, তারপরে হচ্ছে স্নো ক্রিম, পাউডার, মার্কেটিং বলতে আমরা এগুলো বুঝি। কিন্তু আজ থেকে আপনি জেনে রাখেন যে আসলে পৃথিবীর অর্থনীতি চলে সার্ভিসের উপরে। ক্লিয়ার? ইয়েস স্যার। তো প্রথম কথা হলো সার্ভিস ডোমিনেটস দ্য ইকোনমি ইন মোস্ট নেশনস। পুরো বিশ্বের অধিকাংশ দেশ সার্ভিস, অধিকাংশ দেশের অর্থনীতি ডোমিনেটেড বাই সার্ভিস। আমরা আরো যদি একটা উদাহরণ দেখি, বৈশ্বিক জিডিপি হচ্ছে 87.55 ট্রিলিয়ন, আর তার মধ্যে বাংলাদেশের জিডিপি হচ্ছে 302.6 বিলিয়ন। তো 302.6 বিলিয়ন, 1 বিলিয়নে কত কত কোটি টাকা? স্যার 100 কোটি, 100 কোটি মেবি স্যার। 100 কোটি টাকা। তাহলে 100 কোটি টাকা, এখানে হচ্ছে 302 বিলিয়ন, তাই তো? ইয়েস স্যার। তাহলে 1 বিলিয়নে যদি 100 কোটি টাকা হয়, 100 বিলিয়নে কত হবে? স্যার 10,000 কোটি টাকা স্যার। 10,000 কোটি টাকা। তো 3,000 কোটি ডলার। ওকে, 3,000 কোটি ডলার, সরি 30,000 কোটি ডলার আমরা যদি বলি, এই হচ্ছে বাংলাদেশের টোটাল। তো বাংলাদেশের এই টোটাল জিডিপি কত কত পার্সেন্ট? আবার চায়নায় অ্যাবাউট 40% হচ্ছে সার্ভিস, বাকিটা হলো প্রোডাক্ট। এখন আন্দাজ করেন তো বাংলাদেশের টোটাল জিডিপির কত পার্সেন্ট সার্ভিস, দেখি কারটা সঠিক হয়। স্যার চায়নায় 40%, তাই না স্যার? হ্যাঁ, সার্ভিসে হলো 40%, মানে 40% এর কাছাকাছি আর কি। আমেরিকা হলো 78% প্রায় সার্ভিস। তার মানে চায়না সার্ভিসের চেয়ে প্রোডাক্টে তাদের অর্থনীতির মূল ভারটা বেশি। স্যার বাংলাদেশে স্যার মেবি চায়না থেকে কম হবে স্যার। কত পার্সেন্ট হতে পারে? স্যার আই থিংক স্যার 15 or 20। 15 to 20। দেখি আর কারো কোনো ধারণা? শাহাদ, মুহিব? কোন আমার নেট মাঝে মাঝে একটু ডাউন দিতেছে। স্যার রেকর্ডিং এর কারণে কি প্রবলেম হচ্ছে স্যার ভাই? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আনমিউট করবেন প্লিজ। জি, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন জি ঠিক স্যার, আছে। মাঝখানে এখন মাঝখানে ঠিক একটু আছে স্যার। পজ হয়ে গেছিল স্যার। মাঝখানে কিছুটা ঝামেলা হ্যাঁ, হচ্ছে। মাঝখানে একটু বোধহয় সমস্যা হয়েছিল, মাঝে জি মাঝে হবে, অনলাইন ক্লাসে আমাদের এগুলো মেনে নিতে হবে। জি জি জি।
জিজ্ঞেস করেছিলাম যে আমাদের বাংলাদেশের টোটাল জিডিপির মধ্যে কত পার্সেন্ট সার্ভিস, এ সম্পর্কে কি কোনো ধারণা, আন্দাজ? আমাদের রায়হান তো বলছে মুহিত কিছু বলতে চাই বোধ হয়। স্যার আমার নেটে একটু প্রবলেম হচ্ছে, মানে কথা কেটে কেটে আসছে। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রশ্ন করেছি যে জিডিপির 64% হচ্ছে আহ, হ্যালো, হ্যাঁ স্যার সবাই হ্যাঁ মুহিব আর বিশ্বের যে জিডিপির 64 সেক্টর থেকে। স্যার সামহাও মিউট হয়ে গেছে স্যার। নেট বোধহয় এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ এখন ঠিক তো আছে। আমরা বলছি এর বিপরীতে বাংলাদেশে, মানে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে আবার সার্ভিস সেক্টরে জিডিপি আপ ডাউন করে টোটাল জিডিপির পার্সেন্টেজ হিসেবে। তো আমেরিকাতে যেমন টোটাল জিডিপির 78% হচ্ছে সার্ভিস, আবার চায়নায় টোটাল জিডিপির 40%, অ্যাবাউট 40% মনে করছেন বা ধারণা করছেন। এটাই জানতে চাচ্ছিলাম। আমার কাছে বাংলাদেশের পার্সপেক্টিভে মনে হয় যে এটা সার্ভিস পসিবলি স্যার এরকমই 60 বিলো 60, কারণ বিলো আমাদের 60 মানে কত পার্সেন্ট আন্দাজ? চায়নাতে বেশি না? স্যার এটা তো চায়না, ওরা তো সার্ভিস ওদের চেয়ে তো কম হওয়ার কথা স্যার। আমাদের স্যার ওকে, স্যার আরএমজিটা কি জিডি মানে সার্ভিসের ভিতরে ধরবো স্যার? আপনি কেনেন কাপড় তো আমি রাখেন তো না, বানাই স্যার, সেটাই আপনি আমি তো সেলাই বানাই। করেন, তো সেলাই করাটা কি প্রোডাক্ট? সেলাই করা তো একটা না না সার্ভিস। না স্যার, ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক, আমি বানাই দিই, সেক্ষেত্রে আমি সেলাই করে দিই, হ্যাঁ সেক্ষেত্রে তো আমি সার্ভিস দিচ্ছি আপনি সেই যদি দিক থেকে। কাপড় বিক্রি করতেন, কাপড় উৎপাদন করতেন, তাহলে আপনি প্রোডাক্ট ছিলেন। আপনি তো কাপড় উৎপাদন করেন না, সেই যোগ্যতা তো আপনার নাই যে সারা বিশ্বের ঠিক, কাপড় আপনি সাপ্লাই দিবেন। আপনি যেটা করেন, অন্যেরা কাপড় নিয়ে আসে, আপনি সেলাই করে দেন। সেলাই করে দিই, হ্যাঁ তাহলে তো এটা সার্ভিস নিজে, তাহলে একটু বাড়বে আমার সার্ভিস মনে হয় স্যার, বাংলা। এটা একটু বেড়ে জি, এখানে 60, দেখতে পাচ্ছেন, 60 থেকে 65 হবে। এখানে দেখেন 53%, দেখছি আচ্ছা 53% হচ্ছে সার্ভিস সেক্টর। গার্মেন্ট শিল্প কি স্যার সার্ভিস অন্তর্গত, যে অন্যান্য বাইরের দেশে যে বাইরে বাংলাদেশে যে ইয়ে দেয় অর্ডার দেয় সেটা যে আমরা করে দিই স্যার, এটা তো সার্ভিস অন্তর্গত তাই না স্যার? অন্যের কাজ করে দেওয়া, এটা কি সার্ভিস না প্রোডাক্ট? সার্ভিস 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 সার্ভিস। তাহলে তো মাথায় আসে নাই স্যার, তাহলে তো স্যার স্যার 50, জি স্যার 50 আপই হবে স্যার। কারণ আমাদের বাংলাদেশ তো স্যার ওই বাইরের প্রোডাক্ট অনেক স্যার তৈরি করে দিচ্ছে। জি, বাংলাদেশের টোটাল জিডিপির 53% হলো সার্ভিস।
ওকে, আর ইন্ডাস্ট্রিয়াল গুডস হচ্ছে 29%, এগ্রিকালচার হচ্ছে 18%। আমরা যে বাংলাদেশ মানে কৃষি প্রধান দেশ বলছি, ঠিক আছে, কৃষি প্রধান দেশ, আসলে কৃষি প্রধান দেশ এই অর্থে যে বাংলাদেশের টোটাল হিউম্যান বিং বা হিউম্যান পপুলেশনের সবচেয়ে বেশি অংশ কৃষির সাথে জড়িয়ে আছে, এটা সত্য। কিন্তু অর্থনীতির বিচারে টোটাল যে পরিমাণ জিডিপি বাংলাদেশে উৎপন্ন হয় তার 53% হলো সার্ভিস। তো সেক্ষেত্রে আমরা সার্ভিস মার্কেটিংটা ঠিকভাবে একটু বুঝে গেলাম। সার্ভিস, কোন ব্যাংক ডাকাত একবার 3বার না 4বার ব্যাংক ডাকাতি করার পর চতুর্থবার যখন সে ধরা পড়লো, কয়েকবার ধরা পড়েছে, মুক্তি পেয়েছে, আবার ধরা পড়েছে, চতুর্থবার যখন সে ধরা পড়লো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ব্যাংক ডাকাতিটা করেন কেন, কাজ আর কিছু পান না? তখন সে বলে যে টাকা তো ব্যাংকে থাকে, সেজন্য ব্যাংক ডাকাতি করি। জটিল উত্তর। তার মানে টাকা যদি মসজিদে থাকে তাহলে মসজিদ ডাকাতি করতো, টাকা তো ব্যাংকে থাকে। ঠিক তেমনি আপনি কেন সার্ভিস করবেন, কারণ টাকা তো সার্ভিসে, ব্যবসা সার্ভিসে, চাকরি সার্ভিসে, তো আপনি সার্ভিস কেন করবেন না? সুতরাং আপনাকে সার্ভিস জানতে হবে, ব্যবসা করতে হলে, উদ্যোগ নিতে হলে সার্ভিস নিতে হবে। এখন আপনাদের সাথে একটু করি, মানে একটা জরিপ করি। আপনারা যারা আছেন, আপনারা তো কেউ জব করেন না, আপনাদের মানে পরিবারের যিনি আর্নিং সোর্স, মূল আর্নিং সোর্স, তিনি কি সার্ভিস সেক্টরে জব করেন না প্রোডাক্ট সেক্টরে জব করেন? একটু শুনে দেখি। আমার তো মুহিব, স্যার সার্ভিস সেক্টরে। সার্ভিস সেক্টর। মুহিব, মুহিব শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে মনে হয়। ও যে সার্ভিস রিটায়ার্ড হয়ে গেছেন আর কি। আচ্ছা, তাহলে আজীবন আপনাদেরকে সার্ভিস সেক্টর থেকেই তিনি আয় করে দিয়েছেন। রায়হান ইসমাইল, স্যার আমার আব্বু স্যার প্রবাসী ছিল স্যার। জি, স্যার বিদেশ থাকতো স্যার, আয়সা করছে স্যার। সার্ভিস সার্ভিস সেটাও বিদেশে তো সার্ভিস। আর প্রোডাক্ট উৎপন্ন করছে না, সার্ভিস ছিল। 100% সার্ভিস। আচ্ছা, দেখি আব্দুল্লাল মামুন, আপনি কখন ঢুকলেন? আসসালামু আলাইকুম স্যার। আব্দুল্লাল মামুন কখন ঢুকলেন? স্যার এই তো কিছুক্ষণ হয়েছে স্যার, 10 মিনিট, এটা 50-এ ঢুকছে। আপনার বাবা, আপনার বাবা কি করেন বা করতেন? আমার বাবা হচ্ছে স্যার আমাদের টুপি কারখানা আছে, আহ, এই মসজিদে নামাজের জন্য যে আচ্ছা, টুপিগুলো পায়, গার্মেন্ট এই সেক্টরে। পাওয়া গেল আমরা যে সে হচ্ছে মানে প্রোডাক্ট সরাসরি টুপি বিক্রি করতেন নাকি না অন্যদের স্যার, অর্ডার আমরা অনুযায়ী আমরা বানিয়ে দিতেন উৎপাদন কোনটা? করি স্যার। উৎপাদন করতেন, ফাইন। তাহলে আমরা 4 জনের মধ্যে একজন পেলাম, তার মানে 25% এখানে হচ্ছে প্রোডাক্ট আর 75% সার্ভিস। যদি আমাকে ধরেন তাহলে আমি নিজে সার্ভিস সেক্টরে, আমার সার্ভিস সেক্টরে ছিলেন। তার মানে হচ্ছে 5জনের মধ্যে 4জন হচ্ছে সার্ভিস সেক্টর। তার মানে 80% হচ্ছে সার্ভিস, তাই তো? 80% হচ্ছে সার্ভিস সেক্টরে আর 20% হলো প্রোডাক্ট সেক্টরের সাথে জড়িত। তাহলে আমরা বুঝে গেলাম যে কেন সার্ভিস সেক্টর করব। কারণ হলো সার্ভিস সেক্টর, অর্থ, টাকা সার্ভিস সেক্টরে, ব্যবসা সার্ভিস সেক্টরে, আবার জব ও সার্ভিস সেক্টরে। এই যে আমাদের দ্বিতীয় কারণ যেটা বললাম, হোয়াই শুড ইউ স্টাডি সার্ভিস, দ্বিতীয় কারণটা হচ্ছে যে মোস্ট নিউ জবস আর জেনারেটেড বাই সার্ভিস। অধিকাংশ নতুন নতুন জব এখন যা হচ্ছে সব সার্ভিসে হচ্ছে। তো আমরা হোয়াই ইউ স্টাডি সার্ভিস, ক্লিয়ার বিষয়টা? আপনাদেরকে সারা স্যার বিশ্বের, হ্যাঁ, আমরা কেন সার্ভিস করব বিষয়টা ক্লিয়ার? ডেফিনেটলি ক্লিয়ার স্যার। ওকে, আমরা আপনাদেরকে আরেকটু কিছু নিয়ে যাচ্ছি, আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি।
সার্ভিসের বিভিন্ন অবস্থানটা দেখাতে। দেখেন যে কেমান আইল্যান্ড, হংকং, এদের অবস্থা হচ্ছে সার্ভিস, তাদের টোটাল জিডিপির 91% থেকে 95% হলো সার্ভিস। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি। বাহামা দ্বীপপুঞ্জ যেটা করি 90% হলো সার্ভিস। বারমুডা 89% টোটাল জিডিপি হলো সার্ভিস। লুক্সেমবার্গ 86%, ইউএসএ 78%, ফিজি 78%, বার্বাডোস 78%, পানামা 77%, বেলজিয়াম 75%, ইউকে 75%, জাপান 73%। জাপানি গাড়ি বলতে আমরা অজ্ঞান, কিন্তু জাপানের অর্থনীতির 73% সার্ভিস। তাইওয়ান 72%, অস্ট্রেলিয়া 70% সার্ভিস, মেক্সিকো 69%, জার্মানি 69%, ইসরায়েল 87%, সিঙ্গাপুর 65%, সুইজারল্যান্ডে তো নোকিয়া না, না নোকিয়া তো না, সুইজারল্যান্ডে স্যার নোকিয়া না, নোকিয়া তো স্যার ফিনল্যান্ড। সুইজারল্যান্ডের ঘড়ি, সুইজারল্যান্ডে আছে, ঘড়ি আছে, তাদের গাড়িও অথচ আছে। তাদের দেখেন অর্থনীতির 65% সার্ভিস। পোল্যান্ড 64%, ব্রাজিল 64%, ক্রোয়েশিয়া 61%, টার্কি 60%, সাউথ কোরিয়া 57%, আর্জেন্টিনা 56%, ইন্ডিয়া 54%, ফিলিপাইন্স 54%, থাইল্যান্ড 45%, চিলি 45%, মালয়েশিয়া 44%, চায়না 40%, ইন্দোনেশিয়া 40%, ইউএই ইউনাইটেড আরব এমিরেটস 35%। ইউনাইটেড আরব এমিরেটস এত ধনী দেশ, তাদের মানে সার্ভিস মাত্র 35%, তাহলে প্রোডাক্টটা কি তাদের বলেন তো? স্যার অয়েল বেসড। ইয়েস, তেল হচ্ছে তাদের মূল প্রোডাক্ট, সে কারণেই ওইটা দিয়ে তারা চলে। তার মধ্যেও দেখেন 35% তাদের অর্থনৈতিক সার্ভিস ডমিনেট করছে। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবী আসলে চলে সার্ভিসে, আর আমরা ব্যবসা বলতে বুঝি প্রোডাক্ট। তো আজকে থেকে আমাদের ধারণা মনে হয় একটু চেঞ্জ জি হবে, জি তাই না? জি স্যার। টাকা পয়সা সব সার্ভিস সেক্টরে। ওকে, আমরা তাহলে আবার আমাদের মূল শীটে চলে যাচ্ছি। এবার আমরা দেখব পাওয়ারফুল ফোর্সেস। যে সমস্ত পাওয়ারফুল ফোর্স গুলো, শক্তিগুলো সারা বিশ্বে করছে। পাওয়ারফুল ফোর্সেস আর ট্রান্সফর্মিং সার্ভিস মার্কেট। সার্ভিস মার্কেটকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে যে ফোর্স গুলো, সেগুলোর তালিকা হচ্ছে গভর্নমেন্ট পলিসি, সোশ্যাল চেঞ্জেস, বিজনেস ট্রেন্ডস, অ্যাডভান্সেস ইন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড গ্লোবালাইজেশন। সরকারের পলিসিগুলো কারণে সার্ভিস সেক্টরে পরিবর্তন আসতে বাধ্য হয়। সোশ্যাল চেঞ্জ, তারপর হচ্ছে বিজনেস ট্রেন্ড। সোশ্যাল চেঞ্জ তো আসেই, এটার পেছনে আসলে গ্লোবালাইজেশনের যেমন একটা প্রভাব আছে, আবার কোন দেশ বিশ্ব নিয়ন্ত্রণ করছে, তারপরে কোন রাষ্ট্রের কোন শক্তি নিয়ন্ত্রণ করছে, এগুলোর অনেক সম্পর্ক আছে। সোশ্যাল চেঞ্জ এর কারণে সার্ভিস সেক্টরের চেঞ্জ আসছে, নতুন নতুন অপরচুনিটি তৈরি হচ্ছে, গুলোতে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা এগুলো বিস্তারিত জানবো। এরপরে বিজনেস ট্রেন্ডস। বিজনেস তো একটা গতিশীল জিনিস, তো এর ট্রেন্ডস সময়ের আবর্তনে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। Advances in information technology. Actually, information technology is the main caterpillar of service of changing in service sector or any business sector. Suppose the invention of artificial intelligence, the advent of 3G, 4G or 5G internet. Actually, these are the caterpillar of গ্লোবালাইজেশন। বিশ্বকে এত কাছে নিয়ে আসার পেছনে এগুলোর হলো মূল কারণ। আমাদের এখন বিশ্ব চলে গেছে আকাশে, তাই না? আমরা এখন ক্লাস করি আকাশে, আমরা এখন সমাবেশ করি আকাশে, আমাদের অডিটোরিয়াম এখন আকাশে, আমাদের কমিউনিটি সেন্টার এখন আকাশে, তাই তো? তো এর পেছনে অনুঘটক হচ্ছে আইটি।
এখন আমরা যে মানে মানুষের পরিবর্তন নিয়ে, মানুষের বিস্তৃতি নিয়ে চিন্তিত ছিলাম, যে দুনিয়াতে এত অফিস আদালত করলে তো চাষের জমি থাকবে না, এখন দেখা যাচ্ছে যে সব অফিস আদালত এখন ইথারে চলে যাচ্ছে, অনলাইন বেসড। তো এটা আসলে আইটির কারণে হচ্ছে। এর কারণে সার্ভিস সেক্টরেও বিভিন্ন ধরনের পরিবর্তন, ট্রান্সফর্মিং হচ্ছে, সেগুলো আমরা জানবো। আর ফাইনালি হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্ব এখন অনেক কাছে চলে আসার কারণে এর প্রভাব সার্ভিস সেক্টরে পড়ছে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। আপাতত এই 5টা সেক্টরের নামটা আমরা জেনে রাখলাম: গভর্নমেন্ট পলিসি, সোশ্যাল চেঞ্জ, বিজনেস ট্রেন্ডস, অ্যাডভান্সেস ইন ইনফরমেশন টেকনোলজি, অ্যান্ড ফাইনালি গ্লোবালাইজেশন। মুহিব কি শুনতে পাচ্ছেন? মুহিব মুহিব শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি স্যার। হ্যাঁ, ঢাকাতেই তো আছেন নাকি? জি স্যার, ঢাকাতে আছি, মানিকনগর। আচ্ছা, তো আমরা এখন আলোচনা করব হোয়াট আর সার্ভিসেস, সার্ভিস সম্পর্কে বেসিক। প্রত্যেক চ্যাপ্টারেই আমরা প্রত্যেক কোর্সেরই প্রথম চ্যাপ্টারটা থাকে ইম্পর্টেন্স, ডেফিনিশন, এই চ্যাপ্টারটা তার ব্যতিক্রম নয়। এখন আমরা দেখবো সার্ভিস কাকে বলে। সার্ভিস কাকে বলে বা সার্ভিসের বিস্তারিত জানতে গিয়ে আমরা শুরুতেই একটা ক্লাসিফিকেশন জানবো, বেসড অন এ সার্টেন definition of service. If the service offers benefits, services offer benefits without ownership. সার্ভিস মালিকানার পরিবর্তন না করেই বেনিফিট অফার করে, এগুলো সার্ভিসের একটা বৈশিষ্ট্য। আমরা এটা শুরুতেই বলেছি যে in terms of service only benefits are provided from one party to another, but the ownership is not changed. তো এই দৃষ্টিকোণ থেকে আমরা সার্ভিসকে 4 ভাগে ভাগ করেছি, 5টা ভাগে ভাগ করেছি। নাম্বার 1, রেন্টেড গুড সার্ভিসেস, মানে হলো পণ্য আমরা ভাড়া দিয়ে সার্ভিস ব্যবসা বিজনেস করতে পারি। নাম্বার 2, অ্যাক্সেস টু শেয়ার্ড ফিজিক্যাল নাম্বার 2, ডিফাইন্ড স্পেস এন্ড প্লেস রেন্টালস। ডিফাইন্ড স্পেস এন্ড প্লেস রেন্টালস মানে কোনো একটা জায়গা ভাড়া দিয়ে অথবা কোনো স্পেস ভাড়া দিয়ে আমরা সার্ভিস নিতে পারি বা সার্ভিস বিজনেস করতে পারি, এটা এক ধরনের সার্ভিস। তৃতীয় আরেক ধরনের সার্ভিস হচ্ছে লেবার অ্যান্ড এক্সপার্টাইজ রেন্টালস। লেবার অ্যান্ড এক্সপার্টাইজ রেন্টালস অর্থাৎ শ্রম দেওয়ার মাধ্যমে সার্ভিস দেওয়া যায়। শ্রমিকরা তো সার্ভিস দেয়, তো সেই শ্রম এবং দক্ষতা ভাড়া দেওয়ার মাধ্যমে যে সার্ভিস। উবার, একজন ড্রাইভার তার একদিকে গাড়ির ভাড়া দেওয়া হচ্ছে, আরেকদিকে ড্রাইভার তার নিজের শ্রম ভাড়া দিচ্ছেন। তো 4 নম্বর হচ্ছে অ্যাক্সেস টু শেয়ার্ড ফিজিক্যাল এনভায়রনমেন্টস। অ্যাক্সেস টু শেয়ার্ড ফিজিক্যাল এনভায়রনমেন্টস যেমন কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে প্রবেশাধিকার টিকিট কাটার মাধ্যমে, অর্থ প্রদানের মাধ্যমে কোনো একটা এলাকায় ঢোকার যে পারমিশন, সেটাই হচ্ছে 4 নম্বর প্রকারভেদ সার্ভিসের। ফ্লাইওভারে যখন আমরা টোল দেই, তার মানে ফ্লাইওভারে অনুমতি পাই। আর নম্বর 5 হচ্ছে সিস্টেমস এন্ড নেগলিজেন্স। কোনো একটা নির্দিষ্ট সিস্টেমে টাকার বিনিময়ে প্রবেশের যে অধিকার, সেটা হলো দায়িত্ব সার্ভিস। যেমন আপনি সিম কিনলে ওই গ্রাম মানে কোনো একটা ফোন কোম্পানির নেটওয়ার্কে ঢুকতে পারছেন। তারপরে আপনি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন, তখন ওই ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা আসা বা যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো, অথবা ওই ব্যাংকের যে কোনো এটিএম বুথ ব্যবহার করে টাকা উঠানো জমা দেওয়ার অনুমোদন বা অ্যাক্সেসটুকু আপনি পেলেন। এই হচ্ছে 5 ধরনের সার্ভিস বেসড অন দ্য সার্ভিস অফার বেনিফিটস উইদাউট ওনারশিপ। অর্থাৎ সার্ভিসের মালিকানা পরিবর্তন হয় না, এই ধারণাতে আমরা সার্ভিসকে 5টা ভাগে ভাগ করেছি। আবার বলছি, সার্ভিসে মালিকানা পরিবর্তন হয় না, এই ধারণার ভিত্তিতে সার্ভিসকে 5টা ভাগে ভাগ করেছি। সেই 5টা ভাগ কি কি? রেন্টেড গুড সার্ভিসেস, তার মানে পণ্য ভাড়া দেয়া। নম্বর 2,
ডিফাইন্ড স্পেস অ্যান্ড প্লেস রেন্টালস, জায়গা ভাড়া দেয়া। নাম্বার 3 লেবার অ্যান্ড এক্সপার্টাইজ রেন্টালস, অর্থাৎ শ্রম ভাড়া দেয়া বা শ্রম বিক্রি করা এবং দক্ষতা বিক্রি করা। নম্বর 4 অ্যাক্সেস টু শেয়ার্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট, কোনো একটা নির্দিষ্ট জায়গার প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে সার্ভিস প্রদান করা। এবং নম্বর 5 সিস্টেমস এন্ড নেটওয়ার্কস অ্যাক্সেস এন্ড ইউজেস, টাকার বিনিময়ে কোনো একটা সিস্টেমে বা কোনো একটা নেটওয়ার্কে প্রবেশাধিকার। এই পাঁচটা হচ্ছে সার্ভিসের প্রকারভেদ বেসড অন দা উইদাউট ওনারশিপ, based on the services special characteristics of service that means the no change of ownership. জি, এই পাঁচটা ধরন সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে কি? সার্ভিসের এই পাঁচটা ক্লাসিফিকেশন এনিওয়ান? আপনি জিজ্ঞেস না করলে আমি জিজ্ঞেস শুরু করব। হ্যালো জি এই যে বিষয় হচ্ছে যে এই যে স্পেস রেন্টাল যেটা প্লেস রেন্টাল হুম এই বিষয়টা হুম যে একটু বলুন। বাসা ভাড়া, বাড়ি ভাড়া। ও সেই সেই দিক থেকে সার্ভিস, আচ্ছা 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 ঠিক হ্যাঁ, আছে। আর আরেকটা হতে পারে আপনার মানে না এটাই ঠিক আছে। স্যার আর এই যে কোনো? স্যার এটা শুধু যে সিস্টেমের তারপরে নেটওয়ার্ক বিমানের সিট, এত নম্বর সিট, এটাও প্লেস রেন্টাল হতে পারে। সরি, আর কি বললেন? সিস্টেমের নেটওয়ার্ক ওই লাস্টেরটা একদম স্যার। হ্যাঁ, এটা কে বুঝছেন বলেন তো? সিস্টেমস এন্ড নেটওয়ার্কস কে বুঝতে পেরেছেন? স্যার কোনটা স্যার? স্যার সিস্টেমস লাস্টেরটা। এন্ড নেটওয়ার্কস যদি স্যার বলি অ্যাক্সেস এন্ড ইউসেজ, আমরা অনলাইন যেই সার্ভিসটা স্যার দিচ্ছি এটা যদি বলি এটাও নেটওয়ার্কিং সার্ভিস, এটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আহ, ইয়ে কি বলে এটাকে কোনো একটা আহ, ইয়ে হতে পারে, যেমন স্যার সিস্টেম বলতে এটা হতে পারে যে অনলাইন বেসড নানান রকমের সার্ভিস দিয়ে থাকে আর কি, সেটা হতে পারে। অনলাইন ইটসেলফটাই হলো সার্ভিস, মানে সিস্টেমস এন্ড নেটওয়ার্ক। যেমন আপনি ডিশের লাইন ভাড়া নিচ্ছেন, জি বিনিময়ে জি আপনি ডিশের যে জি কোনো জি জি চ্যানেল দেখার অধিকার পাচ্ছেন। অথবা জি আপনি জি জি ব্রডব্যান্ডের লাইন নিচ্ছেন, মানে হলো আপনি ইন্টারনেটে ওটাই ঢোকার ওটাই স্যার, আমি ওটাই ওটাই বলতে যাচ্ছিলাম, ওটাই স্যার, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। সিম কিনছেন, অথবা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, মানে ওই ব্যাংকের সবগুলো এটিএম নেটওয়ার্ক আপনি ফ্রিতে টাকা জমা দেওয়া বা উঠানোর স্বাধীনতা জি জি মানে জি অ্যাক্সেসটা পাচ্ছেন, জি। benefit টা পাচ্ছেন। এটা হলো সিস্টেম নেটওয়ার্ক। আর কোনো কোশ্চেন? স্যার এই যে অ্যাক্সেস টু শেয়ার্ড ফিজিক্যাল এনভায়রনমেন্টস এইটা কি বলছিলেন স্যার? দেখি কে বলবেন। অ্যাক্সেস টু শেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট, মুহিব বলতে পারবেন? অ্যাক্সেস টু শেয়ার্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে হলো কোনো একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টে অ্যাক্সেস পাওয়ার, অ্যাক্সেস পাওয়ার যে সুবিধাটুকু, ফ্যাসিলিটি। তবে সেই ফিজিক্যাল এনভায়রনমেন্টটা আপনার একার জন্য না, শেয়ার্ড, যে কেউ সেটায় ঢুকতে পারবে। ঢোকার স্বাধীনতাটাই হচ্ছে এটা কি তাহলে স্যার মাল্টি শপ সার্ভিস। টাইপ সামথিং? এটা হচ্ছে আপনার ভালো একটা এক্সাম্পল হচ্ছে ও আচ্ছা ফ্লাইওভার। এখানে সবাই ঢুকতে পারবে, এটা কিন্তু কোনো জায়গা আপনাকে বলা হয় না যে এটার অমুক জায়গার এত এত বর্গ ফুট জায়গা আপনার জন্য দেওয়া হলো টাকার বিনিময়ে, 60 টাকার বিনিময়ে না। আপনি এই শেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্টে প্রবেশাধিকার পাচ্ছেন, ঢুকতে হলে টাকা লাগবে। অথবা আপনি কোনো একটা অ্যামিউজমেন্ট পার্ক, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডমে আপনি যে প্রবেশাধিকার পাচ্ছেন টাকার বিনিময়ে, কিন্তু সেখানকার কোনো নির্দিষ্ট জায়গা না। ক্লিয়ার? অথবা বাণিজ্য মেলায় যে আপনি ঢোকার টিকিটটা কাটলেন, এর মাধ্যমে আপনি একটা শেয়ার্ড ফিজিক্যাল এনভায়রনমেন্টে ঢোকার অধিকার পেলেন। ক্লিয়ার? মামুন, বিষয়টা ক্লিয়ার জি হয়েছে? স্যার।
তো পাঁচটা বিষয় সবার কাছে ক্লিয়ার? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। স্যার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখব ব্রড ক্যাটাগরিজ অফ সার্ভিসেস। যে সার্ভিস ওনারশিপের যে কন্ডিশন, নন ওনারশিপের যে ফিচার, তার ভিত্তিতে সার্ভিসকে আমরা পাঁচটা ভাগ করেছিলাম। আর এবার হচ্ছে ওভারঅল ব্রড ক্যাটাগরিজ এর দিক থেকে সার্ভিসকে আমরা ভাগ করব, ক্লাসিফিকেশন করব। এর ভিত্তিতে আমরা সার্ভিসকে চারটা ক্লাসে ভাগ করছি। এই চারটা ক্লাসকে আমরা কিভাবে চিন্তা করব? দেখেন, কলাম দুটোকে চিন্তা করছি। বাম পাশের কলামটা হচ্ছে পিপল বেসড সার্ভিস, আর ডান পাশের কলামটা হচ্ছে পজিশন বেসড সার্ভিস। পজিশন বেসড সার্ভিস, পজিশন মানে কি বলতে পারবেন কেউ? পজিশন মানে কি? স্যার কোনটা বলছিলেন স্যার? এই যে ডান পাশের কলামটা দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে পজিশনস। স্যার স্যার তাই এই না? যে দখল করে স্যার, দখল। হ্যাঁ, পজিশনটা দখল বোঝায় বটে আমাদের সামগ্রিক অর্থে। পজিশন বলতে মালিকানা বোঝায়, ঠিক আছে? পজিশন মানে মালিকানা, অধিকার। তো আমরা বাম পাশের কলামের সার্ভিস গুলোকে বলছি পিপল বেসড সার্ভিস, অর্থাৎ ব্যক্তির দেহ কিংবা মনের উপরে সার্ভিস। আর ডান পাশটা হচ্ছে পজিশন বেসড সার্ভিস, তার মানে ব্যক্তির মালিকানাধীন কোনো জিনিস, কোনো আহ, হিসাবের ব্যাপারে সার্ভিস। তাহলে বাম পাশের কলাম পিপল বেসড, ডান পাশে হচ্ছে মালিকানাভুক্ত কোনো বিষয়ের উপরে সার্ভিস। আবার যদি আমরা রো আকারে কল্পনা করি, দেখেন উপরের রোটা হচ্ছে টেনজিবল অ্যাকশনস, যেখানে কার্যক্রম কি হয় সেটা দেখা যায়, সার্ভিসটা কিভাবে হচ্ছে সেটা দেখা যায়। যদিও আমরা সার্ভিসের ব্যাপারে বলছি, সার্ভিস ইটসেলফ ক্যান বি সিন, অর্থাৎ যে বেনিফিটটা আপনি পাচ্ছেন সেই বেনিফিটটা দেখা যায় না, বা সার্ভিসের টোটাল প্রক্রিয়াটা দেখা যায় না, বাট সার্ভিস কোন জিনিসের মাধ্যমে দেওয়া হচ্ছে সেটা দেখা যায় হচ্ছে উপরের দুটো সার্ভিসে, উপরের বাম পাশে এবং ডান পাশের যে দুটো সার্ভিস, এই জন্য এই দুটোকে বলা হচ্ছে টেনজিবল অ্যাকশনস। আর নিচের দুটো, অর্থাৎ নিচের রোটা, এখানকার কার্যক্রমগুলো আসলে দেখা যায় না, কি হচ্ছে এটা একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, জিনিসটা আসলে দেখা যায় না, ইনটেনজিবল অ্যাকশন। আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। প্রথমে আমরা দেখি পিপল প্রসেসিং সার্ভিস। উপরের বাম পাশে দেখেন পিপল প্রসেসিং সার্ভিস, তার মানে এখানে ব্যক্তির দেহের উপরে সার্ভিসটা দেওয়া হয়। কেমন? যেমন দেখেন বারবার, বারবার অর্থ কি? নাপিত। হোয়াট ইজ দ্য মিনিং অফ বারবার? নাপিত স্যার। নাপিত। ছোটবেলায় আমরা আমরা ই পড়েছিলাম না, ধাঁধা বলেছিল না, ইফ যদি ইজ হয় হোয়াট, কিন্তু বাট কি? বারবার বলে দিলাম নাপিত ইংরেজি কি। তো বারবার মানে হচ্ছে নাপিত। নাপিতের কাজ তো মানুষের দেহের উপরে। তারপরে সার্জারি, হেলথ কেয়ার, সরাসরি শরীরের উপরে সার্ভিস। আর নিচেরটা দেখেন মেন্টাল স্টিমুলাস প্রসেসিং, মনের উপরে সার্ভিস। যেমন এডুকেশন, যে এখন আমি বলছি, বসে বসে আছি, আপনিও বসে আছেন, কি যে হচ্ছে এটা আসলে কান এবং চোখ থাকলেই কেবল এটা বোঝা সম্ভব, স্বাভাবিকভাবে এটা ধরে বোঝার কিছু নেই। এটা হলো মেন্টাল স্টিমুলাস প্রসেসিং। অথবা একটা সিনেমা, অথবা একটা নাটক, একটা গান, এগুলো হচ্ছে মেন্টাল স্টিমুলাস প্রসেসিং সার্ভিস। এগুলো কিন্তু অনেক দামি জিনিস। একটা সিনেমা তো লাখ লাখ টাকা দিয়ে তৈরি করতে হয়, এবং এটা কেনেও হচ্ছে অনেক দাম, টিকিট বা ইউটিউবে ভিউ করে, ইনকাম অনেক বেশি। কিন্তু এই সার্ভিসটার ধরনটা হচ্ছে মেন্টাল স্টিমুলাস প্রসেসিং। এরপরে দেখেন ডান পাশে উপরে পজেশন প্রসেসিং সার্ভিস। পজেশন প্রসেসিং সার্ভিসটা হচ্ছে যেখানে মালিকানাধীন কোনো বস্তুর উপরে সার্ভিসটা দেওয়া হয়। যেমন আপনার গাড়ি রিপেয়ার করা হলো, আপনার গাড়িতে রিফুয়েলিং করা হলো, এগুলো হচ্ছে পজেশন প্রসেসিং সার্ভিস। অথবা আপনার বাড়ি রং করে দিল, আপনার ল্যাপটপ মেরামত করে দিল। আর লাস্ট ইনফরমেশন প্রসেসিং সার্ভিস মানে হচ্ছে আপনার টাকা পয়সার হিসাব রাখলো কেউ, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ব্যাংক আপনার টাকা পয়সা হিসাব মেনটেন করে বা সার্ভিস দেয়, আপনার টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। তারপরে বিকাশ, এখানে আসলে
ইনফরমেশনাল সার্ভিসটা মূলত দেওয়া হয়। তো এই হচ্ছে লাস্ট ইনফরমেশন প্রসেসিং সার্ভিস। এই 4টা ধরনের সার্ভিস সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা আছে কি? স্যার এগুলো মোটামুটি ক্লিয়ার স্যার। পিপল বেসড, পজিশন বেসড, মেন্টাল স্যার এই স্টিমুলাস প্রসেসিং বেসড আর আচ্ছা, আমরা সার্ভিস দুইভাবে নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে বাস্তব সার্ভিস, একটা হচ্ছে অবাস্তব সার্ভিস। অবাস্তব বলতে যেটা আর কি ধরা যায় না, আর একটা ফিজিক্যালি যেটা সরাসরি পাওয়া যাচ্ছে, এই দুটো। অবাস্তব বললে আবার নেগেটিভ হবে, না, ইনটেনজিবল অবাস্তব বলতে বলতে পারেন। যেটা ইনট্যাঞ্জিবল, যেটা ছোঁয়া যায় না, যেটা আসলে দেখা যায় না, হ্যাঁ, যে হ্যাঁ, সার্ভিসটা, এটা আর কি। একটা দেখা যায়, yes, একটা দৃশ্যমান, একটা অদৃশ্যমান সার্ভিস, এটা আর কি। অদৃশ্যমান হ্যাঁ। মানে সেই আহ, বিষয়টা আমরা দুভাগে ভাগ করি। জি, সেটা দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে গিয়ে ব্যক্তি সরাসরি দিচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে ব্যক্তির মালিকানাধীন, সেই সেই অবস্থা থেকে, সেই জায়গা থেকে দিচ্ছে, এইটা। ব্যক্তি সরাসরি দিচ্ছে না, ব্যক্তির উপরে ব্যক্তির দেওয়া উপরে, হচ্ছে। সরি, ব্যক্তির উপরে। এবং আরেকটা হচ্ছে গিয়ে ব্যক্তি মালিকানাধীন, ওই জায়গা থেকে সে ওই তার অন্তর্ভুক্ত মালিকানাধীন বিষয়ের উপর থেকে যে সার্ভিসটা দিচ্ছে, সেটা জি। তার বস্তুর মালিকানাধীন উপর। বস্তুর উপরে যেটা, সেটা হলো আপনার পজিশন প্রসেসিং। পজিশন প্রসেসিং, জি। আর আর একটা ইনফরমেশন আর প্রসেসিং। ইনটেনজিবলের ক্ষেত্রে আপনার একটা হলো ইন্টেলিজেন্ট ক্ষেত্রে এই যে, জি, একটা হচ্ছে ব্যক্তির মনের উপরে, আর একটা হচ্ছে ব্যক্তির তথ্যের, ব্যক্তির মালিকানাধীন তথ্যের উপরে, জি। বিষয় আশয়ের তথ্য নিয়ে যে কাজ করে, সেটা হলো ইনফরমেশন প্রসেসিং। এটা আপনি রো আকারে চিন্তা করেছেন। আবার যদি কলাম আকারে চিন্তা করেন, তাহলে কোন দুই ভাগে ভাগ করা যায়? কলাম আকারে চিন্তা করলে এই যে পিপল আর পজিশন, এই দুই ভাগে, পিপল বা বেস, ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তির উপর যেটা, আর একটা ব্যক্তি মালিকানাধীন বিষয় বা বস্তুর বিষয়, উপরে। বস্তুর উপরে যেটা। জি, মনে হয় মোটামুটি ক্লিয়ার। এখন আমাকে একটা $1,000,000 কোশ্চেন উত্তর দেন, এই 4টা জিনিস শিখে আমাদের লাভ কি? স্যার এখন সার্ভিস কি হবে? তো আমার এই প্রকারভেদ শেখার কারণে আমি কি অন্যদের থেকে কোন দিক থেকে এগিয়ে গেলাম? স্যার আমি এখন তাহলে সার্ভিস যদি আমি দিতে চাই, তাহলে কিভাবে দিব বা কোন ওয়েতে দিব, এটা আমার কাছে ক্লিয়ার হলো। বা আমি যে সার্ভিসটা যদি নিচ্ছি, তাহলে আমি জানতে পারলাম যে কোন সার্ভিসটা, কোন ধরনের সার্ভিসটা আমি নিচ্ছি, কোন না, ক্যাটাগরির আপনি কোন সার্ভিস। সার্ভিস নিচ্ছেন তাতে আপনার কি যায় আসে? আপনার সমস্যা সমাধান হলেই তো হয়। বিষয়টা স্যার, হলো যে আসলে আপনি শুরুতে যেটা বলছেন ওইটাই ঠিক আছে, যে আপনি এখানকার এই 4 ধরনের সার্ভিস প্রত্যেকটার বৈশিষ্ট্য কমপ্লিটলি ডিফারেন্ট। So whenever you will perform a business and services, then you have to identify which types of service I am giving. যদি জি আপনি স্যার। পিপল বেসড সার্ভিস দেন, তাহলে আপনার টোটাল সার্ভিস অ্যারেঞ্জমেন্ট একরকম করতে হবে। আর যদি আপনি পজিশন বেসড সার্ভিস দেন, তাহলে আপনার অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম হবে। উদাহরণ দিচ্ছি, পিপল বেসড সার্ভিস যদি দেন, সেক্ষেত্রে এনভায়রনমেন্টটা, প্লেস যেখান থেকে সার্ভিসটা কাস্টমার, এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ওখানে আপনার যদি থাকে, সেটাও একটা মানে আপনার জন্য নেগেটিভ হতে পারে। ওখানে যদি একটু ময়লা থাকে, ওখানে যদি একটু মানে দেখতে শুনতে, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ওখানে। আর পজিশন বেস সার্ভিস যদি হয়, মোবাইল যেখানে রিসিপশনে আপনার মোবাইলটা রিসিভ করবেন, অতটুকু সুন্দর হলেই হবে। পেছনে দেখা যাচ্ছে যে মানে কোন পরিবেশে, ময়লা নাকি ঘামে ভেজা শ্রমিকরা সার্ভিস দিচ্ছে, নাকি আহ, অস্বাস্থ্যকর কোনো একটা জায়গা, সেটা কিন্তু কাস্টমার দেখবে না, এবং কাস্টমারের এই কারণে কোনো কিছু আপ ডাউন হবে না, মানে সার্ভিসের প্রতি আগ্রহ অনাগ্রহ। ক্লিয়ার? স্যার আর ইনফরমেশন পজিশন, প্রসেসিংটা আরো মজার ব্যাপার। জি, বলেন। আচ্ছা, পজিশন বেসড তো স্যার আর কি মেইন ফোকাস থাকে টোটাল সার্ভিসটাতে। হ্যাঁ, সার্ভিসটা আর হচ্ছে যেই জায়গাটা থেকে সার্ভিসে রিসিভ করা হয়, এবং সার্ভিসটা মানে কাস্টমারের সাথে যেই ইন্টারফেসটাতে সার্ভিস প্রোভাইডারের দেখা হয়, ওই জায়গাটুকু ঠিক থাকলেই হলো। কিন্তু যেখানে আলটিমেট সার্ভিসটা তৈরি হচ্ছে, গ্যারেজে অথবা ভেতরে, সেই জায়গাটা আপনার দেখার দরকার নেই। যেমন আপনি যখন কাপড় বানাতে দেন, তখন টেইলার্সের ওই রুম ঝকঝকে থাকে, কিন্তু যেখানে সেলাই হয়, আপনার তো সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আপনি ঠিক মতো ডেলিভারি পেলেই হয়। তো এখানে আপনার সার্ভিস দিবেন কেমন রকম। আর ইনফরমেশন প্রসেসিং এখানে তো আরো মজার, এখানে অফিসেরও দরকার নেই। আপনি সময় মতো ফাইল বুঝে পেলেই হলো। আমি কোথায় বসে কাজ করি আপনার তো জানার দরকার নেই। তো
তো আমেরিকানরা কি করে, ওখানে বসে সার্ভিস দিচ্ছে আর আমাদের এখান থেকে ঘন্টায় টাকা হিসাব করে কাজ করিয়ে নিচ্ছে, জি জি স্যার, যেমন আউটসোর্সিং যারা করে। আউটসোর্সিং করছে যারা। তো এখানে কাজটা হলো মুখ্য, এখানে আপনার অফিসের কোনো ভ্যালু নেই। তো আপনি যখন সার্ভিস দিবেন তখন আপনার কোন টাইপের সার্ভিস দিচ্ছেন, পিপল বেসড সার্ভিস দিলে আপনার প্রস্তুতি একরকম, পজিশন বেসড দিলে অন্যরকম, টেনজিবল সার্ভিস দিলে আপনার প্রস্তুতি একরকম, ইনটেনজিবল দিলে আপনার প্রস্তুতি টোটালি অন্যরকম হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ইনশাআল্লাহ সামনের চ্যাপ্টার গুলোতে পড়বো। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। জি স্যার। Okay, let us go to the next. Expanded marketing mix for services. মার্কেটিং মিক্স, সার্ভিসের যে মার্কেটিং মিক্সটা, সেটার এক্সপেনশনটা আমরা এখন আলোচনা করব। তার আগে আমাদের কাছে, মানে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, হোয়াট ডু ইউ মিন বাই মার্কেটিং মিক্স? মার্কেটিং মিক্স বলতে আপনি আসলে কি বলছেন? মনে পড়ে আমরা সেই যে মার্কেটিং মিক্স করেছিলাম? পড়েছিলাম স্যার ইন্ট্রোডাকশন। মার্কেটিং মিক্স হচ্ছে combination of variables, combination of marketing related variables that are used combinedly to achieve the marketing objective. মার্কেটিং অবজেক্টিভ পূরণের জন্য যেই মার্কেটিং ভেরিয়েবল গুলোকে ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে মার্কেটিং মিক্স। আমি এখানে একটা শব্দ ইউজ করেছি, সেটা হচ্ছে ভেরিয়েবল। মানে কি ভেরিয়েবল? মানে হচ্ছে ভেরিয়েবল মানে হচ্ছে উপাদান যেগুলো মৌলিক, যেগুলো ব্যবহার করা মানে হয়। হচ্ছে চলক, চলক না না চলক, যেটাকে চলক, চলক, সরি, যেটাকে আমরা যেগুলো পরিবর্তন করতে অপরিবর্তনীয়, পারি। চলক পরিবর্তন করা যায় না স্যার। চলক পরিবর্তন করা যায়, আর স্যার, অপরিবর্তন হচ্ছে ধ্রুবক, সরি, ধ্রুবক, ধ্রুবক, দুঃখিত। যেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট, Constant. না? আমরা কিন্তু মার্কেটিং রিলেটেড ভেরিয়েবল গুলোকে নিয়েই মার্কেটিং মিক্স বলছি, কারণ এগুলোর উপর আমার হাত দেওয়া যায়, এগুলোকে বদলে দেওয়া যায়, আমাদের মতো করে শেপ করা যায়। কিন্তু যেগুলো কনস্ট্যান্ট সেগুলো আসলে যদিও মার্কেটিং এর সাথে রিলেটেড, রিলিভেন্ট, বাট আই হ্যাভ নো অ্যাক্সেস টু চেঞ্জ দ্যাট, আই হ্যাভ নো চান্স টু ম্যানিপুলেট দোজ এলিমেন্টস। সো সেগুলো আমাদের মার্কেটিং মিক্সের, যেমন বলছি সোশ্যাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি, তারপরে হচ্ছে আপনার পলিটিক্যাল সিচুয়েশন, ওকে, কালচারাল ভেরিয়েশন, এগুলোর উপরে মার্কেটিং এজ এ কোম্পানি আই হ্যাভ নো অ্যাক্সেস, আমার এগুলোর চেঞ্জ করার কোনো সক্ষমতা নাই, সুতরাং এগুলো মার্কেটিং মিক্সের আওতায় না। মার্কেটিং মিক্সের আওতায় হচ্ছে সেগুলোই যেগুলো আমি আমার মতো করে পরিবর্তন করতে পারবো, যেমন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ওকে, এই চারটা পি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এগুলো হচ্ছে আমি আমার মতো করে শেপ দিতে পারবো, এগুলো দিয়ে আমি কম্পিটিশন তৈরি করতে পারবো, কোয়ালিটি ডিফাইন করতে পারবো আমার প্রোডাক্টের। এই জন্য এগুলো দিয়েই হলো আমি মার্কেটিং অবজেক্টিভটা ফিল আপ করবো। মার্কেটিং অবজেক্টিভটা কি? ফুলফিলিং দ্য কাস্টমার নিড, কাস্টমারের প্রয়োজন পূরণ করার মাধ্যমে টাকা পয়সা কামাই করা, এই হলো আমাদের মার্কেটিং অবজেক্টিভ। তো সেই অবজেক্টিভ ফিল আপের জন্য যে সমস্ত ভেরিয়েবল গুলো আমি ইউজ করব সেগুলি হচ্ছে মার্কেট। সেই ভেরিয়েবল গুলো কি? মূলত চারটা ভেরিয়েবল: প্রোডাক্ট, প্রাইস, আমাদের আবারও চলে গিয়েছিল। ওকে, 4P হচ্ছে প্রোডাক্ট এলিমেন্টস, প্লেস এন্ড টাইম, এরপরে প্রাইস এন্ড আদার ইউজার আউটলেস, প্রমোশন এন্ড এডুকেশন। চারটা প্রোডাক্ট এলিমেন্টস হচ্ছে, সলিউশন, যে সলিউশনটা আপনি দেন, এই জন্য যে প্রোডাক্ট তৈরি করেন বা সার্ভিস তৈরি করেন, এই মূল জিনিসটাকে আমরা বলছি প্রোডাক্ট এলিমেন্টস। প্লেস এন্ড টাইম হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে বলছি, আপনি হোম ডেলিভারি দিবেন নাকি আপনার কাছাকাছি কোনো একটা শোরুম দিবেন, তার মাধ্যমে দিবেন, কখন দিবেন, দিনের মধ্যে দিবেন, কয় ঘন্টার মধ্যে দিবেন, এই বিষয়গুলো হচ্ছে প্লেস এন্ড টাইম। 4 নম্বর হলো প্রাইস এন্ড আদার আউটলে, অর্থাৎ আপনার দাম, ডিসকাউন্ট সিস্টেম, তারপরে হচ্ছে
পেমেন্ট সিস্টেম ইত্যাদি বিষয়টা হলো থার্ড পি। আর ফোর্থ পি হচ্ছে প্রমোশন অ্যান্ড এডুকেশন, তার মানে ইনফর্মিং কাস্টমার্স অ্যান্ড টিচিং কাস্টমার্স হাউ টু ইউজ দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট আপনি কিভাবে নেবেন, কোত্থেকে নেবেন, তারপরে এর দাম কত ইত্যাদি সম্পর্কে যে ইনফরমেশনটা কাস্টমারকে জানানো এবং এর বেনিফিটটা যে কাস্টমারকে উপলব্ধি করানো, এইটা হচ্ছে লাস্ট ফোর্থ প্রমোশন। তো প্রোডাক্ট, প্রাইস এন্ড প্রমোশন, এই চারটা বিষয় আমরা চারটা মূল ভেরিয়েবল বলছি। কিন্তু আমাদের শিরোনামটা কি দেখেন, শিরোনামটা হচ্ছে এক্সপ্যান্ডেড মার্কেটিং মিক্স ফর সার্ভিসেস। এক্সপ্যান্ডেড মার্কেটিং মিক্স ফর সার্ভিসেস, তার মানে এই মার্কেটিং মিক্সের যে আছে তার বাইরে আরো কিছু বর্ধিত পি, সেগুলো কি কি, বা বর্ধিত ভেরিয়েবলস গুলো কি কি যেটা সার্ভিসের জন্য ইম্পর্টেন্ট। সেই তিনটা হচ্ছে প্রসেস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড পিপল। প্রসেস, এনভায়রনমেন্ট অ্যান্ড পিপল, এই তিনটা হলো এক্সপ্যান্ডেড। তাহলে টোটাল কয়টা দাঁড়ালো? সার্ভিসের জন্য যদি আমরা মার্কেটিং মিক্স বলি তাহলে সেখানে 70 কয়টা স্যার। হবে? 70। প্রথম চারটা পি তো আমরা ক্লিয়ার, কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর প্রমোশন। আর লাস্ট তিনটা? প্রসেস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, পিপল। আচ্ছা, এই তিনটা আসলে বলতে কি বোঝায় সেটা একবার দেখে আসি। যে আমরা যে শেষের তিনটা পি বললাম তার মধ্যে একটা ছিল প্রসেস। প্রসেস হচ্ছে হাউ এ ফার্ম ডাজ থিংস, হাউ এ ফার্ম ডাজ থিংস, কিভাবে কাজটা হচ্ছে। এটা কখনো কখনো কোনো কোনো সার্ভিস কি দিচ্ছেন বড় কথা না, কিভাবে দিচ্ছেন সেটা বড় কথা। কোনো কোনো সার্ভিস এরকম হয়ে দাঁড়ায়। এবং কখনো কখনো সার্ভিসের ক্ষেত্রে আহ, আপনার কো প্রোডাকশনের প্রয়োজন হয়, অর্থাৎ কাস্টমারেরও এখানে ইনভলভমেন্ট থাকে। যেমন টাকা উঠানোর বা টাকা পাঠানোর সুবিধাটা আপনাকে দেওয়া হচ্ছে, টাকা পাঠাবেন কিভাবে? তো আপনি ব্যাংকে গিয়ে পাঠাতে পারেন, আপনি এটিএম বুথে ঢুকে তারপরে মেশিনে টাকা দিয়ে পাঠাতে পারেন, আর একটা হচ্ছে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে পাঠাতে পারেন। তো এই যে প্রসেসটার কারণে সার্ভিসটা আপ ডাউন করে, বা সার্ভিসের প্রতি কাস্টমারের আগ্রহটা কম বেশি হয়। কোম্পানি টু কোম্পানি সেম জিনিস দিচ্ছে, বাট কিভাবে দিচ্ছে সেই কারণে কোম্পানি টু কোম্পানি কাস্টমারের আকর্ষণ চেঞ্জ হয়। অ্যাট্রাক্ট করতে পারে। জি। তা আপনার এটা সাধারণত এই কম্পিটিশনে এই প্রসেসটা দাঁড়ায় তখন যখন সবাই সেম সার্ভিস দিচ্ছে, সবার একই সার্ভিস। যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু একই সার্ভিস, ব্যাংকিং কিন্তু নতুন মানে এটা একটা রেগুলেশনে পরিচালিত হয়, তো এখানে এক্সট্রা কিছু দেওয়ার তেমন কিছু নাই, সবাই ব্যাংক থেকে সেম জিনিস সেম রেটে দিচ্ছে। তখন কোন বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যে আমার প্রসেসটা কিভাবে আমরা মেনটেন করছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্টটাও কোনো কোনো সময় সার্ভিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যেমন দেখেন, আমরা প্রত্যেকটা বারবার শপেই তো চুল কাটে, সেলুনেই তো চুল কাটে, বাট তারপরও আপনি কখনো কখনো শুধু দোকানের এনভায়রনমেন্টের কারণে আপনি বাড়তি টাকা দিয়ে হলেও সেখানে চুল কাটতে যান, তাই না? জি জি জি। প্রত্যেকটা গাড়ি তো আপনাকে পল্টনে নিয়ে যাবে, বাট তারপর আপনি গাড়িতে বাড়তি টাকা দিয়ে পল্টনে কেন যান? ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ওখানকার ভেতরে একটু পরিবেশটা ভালো, লোকজন কম থাকে, বা নিট অ্যান্ড ক্লিন ইত্যাদি। পরোটা ওই দোকানেও পরোটা, এই দোকানেও পরোটা, মান তেমন কোনো তফাৎ নাই, বাট ওখানকার একটু গোছালো পরিচ্ছন্ন। তো ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কখনো কখনো সার্ভিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং লাস্ট ওয়ান হচ্ছে পিপল। যিনি সার্ভিস দিচ্ছেন, সবাই একই সার্ভিস দেয়, বাট যিনি দিচ্ছেন তার যে যোগ্যতাটুকু, তার যে এমিয়েবিলিটি, তার যে মানে বিনয়, এই কারণে দেখা যায় একজন মানুষ একটা দোকান বদলে অন্য এক দোকানে যায় সার্ভিস নিতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইসলামী ব্যাংকে গেলে দেখবেন যে আপনি ভিড় বেশি, ইসলামী ব্যাংক তো আপনাকে বাড়তি লাভ অনেক বেশি দেয় না। ইসলামী ব্যাংকে সার্ভিস নিতে যাওয়ার পেছনে প্রধান কারণটাই হচ্ছে পিপল। তো এই পিপলটাও কখনো কখনো সার্ভিসের মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। শিক্ষা প্রতিষ্ঠানের আপনার টেবিল চেয়ারের চেয়েও কখনো মুখ্য হয়ে দাঁড়ায় কে পড়াচ্ছেন, তার যোগ্যতা বা তার স্কিল। এই হচ্ছে মানে আপনি সার্ভিস যখন প্রিপেয়ার করবেন, কাস্টমারদেরকে দিবেন, তখন কখনো কখনো আপনার পিপল কেমন
কোন মানের পিপল আপনি এখানে সেট করছেন সেটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই মিলে হচ্ছে আমাদের 7 ধরনের পি। তাহলে আমরা এগুলোকে আরেকবার একটু রিমাইন্ডার দিই। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটা হচ্ছে মেইন পি। আর এক্সপ্যান্ডেড পি হচ্ছে প্রসেস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট এন্ড পিপল। people. জি, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অন এনি ইস্যু? Okay, sir, it's clear. নো কোশ্চেন। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি আপনার আবার সে আগের জায়গায়। জি, আমরা একটা জিনিস স্কিপ করে গেছি, আমরা একটু সেখানে চলে যাই আবার। মেজর চ্যালেঞ্জেস, সার্ভিসের যে প্রধান চ্যালেঞ্জ গুলো আছে আমরা একটু সেগুলো নিয়ে আলোচনা করব। সার্ভিস পজ ডিস্টিংটিভ চ্যালেঞ্জেস। একটু ডিফারেন্ট যেই যেই পয়েন্টে, সেগুলোই আমাদের জন্য চ্যালেঞ্জ। সেই পয়েন্টগুলো কি কি? মূলত 4টা দিকে আমরা বলতে পারি সার্ভিস এর চ্যালেঞ্জ গুলো আমাদেরকে ফেস করতে হয়। সেই 4টা দিক হচ্ছে, এখানে যদিও সেগুলোকে আরেকটু বিস্তৃত করা হয়েছে, 4টাকেই ভাগ করা হয়েছে। আমরা 4টাকে যদি ছোট ছোট নামে ভাগ করি, একটা হলো ইনটেনজিবিলিটি, আরেকটা হচ্ছে ইনসেপারেবিলিটি, নাম্বার 3 ভেরিয়েবিলিটি এবং নাম্বার 4 পেরিশেবিলিটি। এটা আপনারা আগে পড়ে এসেছেন। সার্ভিস হ্যাজ 4 ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স। সার্ভিসের ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে ইনটেনজিবিলিটি, ইনসেপারেবিলিটি, ভেরিয়েবিলিটি এন্ড পেরিশেবিলিটি। এই 4টা আমরা আপনাকে একটু এখন দেখাবো। আমরা একটু সময় নিচ্ছি, জাস্ট 2 মিনিট। একটা আমি জিনিসটা একটু রেডি করে দিচ্ছি আপনাকে। আমরা এখন এসেছি যে সার্ভিস চ্যালেঞ্জেস। আমরা 4টা নাম আগে বলেছি, যে ইনটেনজিবিলিটি, ইনসেপারেবিলিটি, ভেরিয়েবিলিটি এন্ড পেরিশেবিলিটি। এই 4 দিক সার্ভিস প্রোডাক্ট থেকে আলাদা। আমরা এখন সেগুলোকে একটু ভেঙে এখানে 8টা পয়েন্ট উল্লেখ করব, এবং এই 8টা পয়েন্ট হচ্ছে আসলে 8টা ডিফারেন্ট ইস্যুস অফ সার্ভিসেস আর 8টা চ্যালেঞ্জেস। নম্বর 1 দেখেন, আমরা এখানে ডিফারেন্স আকারে উল্লেখ করেছি। সবার বাম পাশের উপরে দেখেন ডিফারেন্স, অর্থাৎ প্রোডাক্টের সাথে সার্ভিসের ডিফারেন্সটা কোন কোন জায়গায়, এবং এই ডিফারেন্সগুলো themselves আর চ্যালেঞ্জ। ডিফারেন্সগুলোই চ্যালেঞ্জ। নম্বর 1 হচ্ছে মোস্ট সার্ভিস প্রোডাক্ট ক্যানট বি ইনভেন্টরিড। সার্ভিসের ক্ষেত্রে অধিকাংশই যে সমস্যাটা হয়, সার্ভিসকে মজুত করে রাখা যায় না। আমার ক্লাস লেকচার রেকর্ড করা যায়, বাট লাইভ তো আর মজুত করে রাখা যায় না, যে কেউ পরে আসলে সে আবার ওখান থেকে লাইভ লাইভ শুনতে পাবে, তাই না? অথবা আপনার অন্য যে সার্ভিসগুলো আমরা বলবো, গাড়ির সার্ভিস, যখন গাড়ি ছেড়ে দেওয়ার তখন তো ছেড়ে দেয়, তো এটাকে তো আর গাড়ির যে সিটগুলো ফাঁকা যায় সেগুলো তো আর রিজার্ভ করে রাখা যায় না। সেগুলো ইনভেন্টরি আকারে রেখে দিতে পারলে আসলে আমাদের হজের সুবিধা হয়, তখন একসাথে সবাইকে সৌদি আরব পাঠিয়ে দেওয়া যেত। তো এইগুলো হচ্ছে নম্বর 1 চ্যালেঞ্জ, মোস্ট সার্ভিস প্রোডাক্টস ক্যানট বি ইনভেন্টরিড। অধিকাংশ সার্ভিস প্রোডাক্ট ইনভেন্টরি করে রাখা যায় না। এর ফলে এর প্রয়োগটা কোথায় দেখেন, হ্যাভ টু ওয়েট।
কাস্টমার যখন এসে ভিড় করে তখন আর তার সেই মজুদ থেকে সার্ভিস নেওয়ার কোনো সুযোগ থাকে না, ওয়েট করতে হয়। যেমন সারাদিন গাড়ি ফাঁকা যায় অফিস টাইমে, তখন পরের গাড়ি কখন আসবে, কখন একটু ফাঁকা পাওয়া যাবে সেই অপেক্ষায় চালকদেরকে বসে থাকতে, মানে প্যাসেঞ্জারদেরকে বসে থাকতে হয়। অথবা সারাদিন ডাক্তার সাহেব আছেন, সন্ধ্যার সময় সব রোগী। তো এই হচ্ছে ইমপ্লিকেশন। এর সলিউশন কি? মার্কেটিং রিলেটেড টপিকসটা কি? স্মুথ ডিমান্ড থ্রু প্রমোশন, ডিনামিক প্রাইসিং এন্ড রিজার্ভেশন। আমরা যদি প্রমোশনের মাধ্যমে ডিমান্ডটাকে সেগমেন্ট করে দিই বা ডিমান্ডটাকে ছড়িয়ে দিতে পারি, যেমন কিছু সন্ধ্যার সময় সব যখন ভিড় করবে, কিছু কাস্টমারকে আমরা সকালে নিয়ে আসলাম, কিছু কাস্টমারকে আমরা দুপুরে নিয়ে আসলাম, এভাবে যদি আমরা করি তখন হয়ে যাবে আপনার এর একটা সমাধান। যেমন অ্যাপোলো হাসপাতালে যেটা করে, এখন তো সেটার নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল না? তো অ্যাপোলো হসপিটাল তারা রোগীর সাথে আগেই সময় দিয়ে আপনার হচ্ছে বিকাল 5টা 17 মিনিটে, এবং তার আগে তারা কনফার্ম করে নেয়, সকালবেলাও ফোন দেয়, আপনি 5টা 17 মিনিটে আপনার টাইম দিয়েছেন, আপনি আসছেন তো। এভাবে রিজার্ভেশন সিস্টেম যদি আগে দিয়ে দেওয়া হয় তখন কাস্টমাররা আসলো, সার্ভিস নিয়ে চলে গেল, এবং কোম্পানিকেও আর সারাদিন বসে থাকা আর এক সময় ভিড় সামাল দেওয়া এই জিনিসটা করতে হয় না। এই জন্য কখনো কখনো ডাইনামিক প্রাইসিং সিস্টেম চালু করা হয়। যেমন অফ টাইমে বা অফ পিক আওয়ারে যদি দাম কমিয়ে দেওয়া হয় তখন অনেকে খরচ কমের আশায় ওই সময় চলে আসে, তো সে পিক আওয়ারে ভিড় করে না। এই হচ্ছে মার্কেটিং রিলেটেড সলিউশন। তো আপনারা যখন ভাইবা দিতে আসেন তখন আপনাকে করে দেওয়া হয় যে আপনার এই কয়টার সময়, আপনি এত নম্বর, আপনার এই কয়টার সময় ভাইবা। তখন কিন্তু আপনারা রুমের সামনে এসে ভিড় করে দাঁড়াতে হয় না, তাই না? আপনারা এবার এভাবে ভাইবা দিয়েছেন না? স্যার ভাইবা আপনারা এবার কিভাবে দিয়েছেন? প্রত্যেকের জন্য টাইম আলাদা করা ছিল না, যে এই কয়টার টাইম সময়? শিডিউল করা ছিল। হ্যাঁ। তো এটা হচ্ছে একটা সলিউশন। তা না হলে হবে কি, সবাই ভিড় করবেন আর অপেক্ষা করবেন যে কয়টার সময় আমার এখন চলে কত। সেই উৎকণ্ঠা থেকে দূর করা সম্ভব শিডিউল দেওয়ার মাধ্যমে। নম্বর প্রবলেম, ইমপ্লিকেশন এবং সলিউশন। সলিউশনটা কিন্তু আপনার জানতে হবে। এটা ব্যবসা হলো সার্ভিসে, আর সার্ভিসে বড় একটা ঝামেলা হয় এই জায়গাটাতে, যে কাস্টমার অনেকগুলো একসাথে আসে, সামাল দেওয়া যায় না। আবার যখন আসে না তখন টোটালি ফাঁকা বসিয়ে বসিয়ে আমাদের এমপ্লয়ীদেরকে বেতন দিতে হয়। এই জায়গাটা কিভাবে ম্যানেজ করবেন? অনেকেই বিষয়টা, বিশেষ করে বাংলাদেশের সার্ভিস সেক্টরটা হচ্ছে খুবই বাজে অবস্থা। তো এখানেই একটু উন্নত মানের সার্ভিস দিয়ে কাস্টমার টেনে নেওয়া সম্ভব। তো নম্বর 1 প্রবলেম, ইমপ্লিকেশন এন্ড সলিউশন ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার স্যার। জি, আব্দুল্লাহ মামুন। স্যার আমি এটা একটু ছিলাম না স্যার, সরি স্যার, আমি একটু অন্যরকম গেছিলাম মাত্র, আমি লাস্ট এটা মিস করছি একটু। রায়হান বলতে পারবেন? জি স্যার। Number 1 challenge, its implication and its solution. সরি স্যার। পারা যাবে না। আচ্ছা, মুহিব মনে আছে? খেয়াল করেছেন? স্যার আপনি একটু ক্লিয়ার করে দেন স্যার সবার জন্য। আচ্ছা, মোস্ট সার্ভিস প্রোডাক্টস ক্যানট বি ইনভেন্টরিড। অধিকাংশ ক্ষেত্রেই সার্ভিসকে ইনভেন্টরি করে রাখা যায় না, মজুত করে রাখা যায় না। এর উদাহরণ হচ্ছে, বা এর সমস্যাটা, এই বৈশিষ্ট্যটা কি ধরনের সমস্যা তৈরি করে ইমপ্লিকেশনে বলা হচ্ছে। সমস্যাটা হয় যে যখন কাস্টমার আসে, অনেক ক্ষেত্রেই কাস্টমার বেশি হয়ে যাওয়ার কারণে হয় অপেক্ষা করতে হয়, নাহলে ফিরে যেতে হয়। কারণ ওই সার্ভিসটা হচ্ছে এমন, যেটা তাৎক্ষণিক তৈরি করে তারপর কাস্টমারকে দিতে হয়, এটাকে আগে তৈরি করে রাখা যায় না। তো এই কারণে কাস্টমার কিছু চলে যেতে পারে, ভিড় দেখে সে চলে যাবে। সে চলে যাবে কার কাছে? অন্য আরেকজন সার্ভিস প্রোভাইডারের কাছে। তা আপনার কাস্টমার চলে গেল, আপনি ম্যানেজ করতে পারেন না বলে। সমাধান কি? সমাধান হচ্ছে আপনি ডিমান্ডটাকে
যদি স্মুথ করে ফেলতে পারেন, ভাগ করে নিতে পারেন, যখন আপনার অফ পিক থাকে, যখন আপনি ফাঁকা থাকেন, সেই সময় কিছু কাস্টমারকে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার পক্ষে সব কাস্টমারকেই সার্ভিস দেওয়া সম্ভব। যেমন আপনি কিভাবে করবেন, সেক্ষেত্রে প্রাইস আপ ডাউন করে দিতে পারেন। যখন কাস্টমারের আসে না, ওই প্রাইস কমিয়ে দিতে পারেন, তাহলে অন্য সময়ের কাস্টমারও ওই সময় চলে আসবে। অথবা আপনি রিজার্ভেশন সিস্টেম চালু করতে পারেন, প্রত্যেক আপনি টাইম দিয়ে দিতে পারেন যে আপনার এই কয়টা সময় বা আপনার জন্য অমুক দিন। যেমন আইএলটিএস পরীক্ষা দিলে ওরা রিজার্ভেশনের জন্য আপনাকে ডে বলে দেয় যে অমুক অমুক দিন আপনি এখানে আসন রিজার্ভ করে নিতে পারেন। অথবা আপনার বিমানের টিকেটে আসন সিলেক্ট করে দেওয়া হয়, রিজার্ভেশন দিয়ে দেওয়া হয়। তো এভাবে আপনার রিজার্ভেশন সিস্টেম অথবা ডাইনামিক প্রাইসিং এর মাধ্যমে অথবা প্রমোশনের মাধ্যমে কাস্টমারদেরকে অন্য সময় আসার জন্য বলা হয়। যেমন দেখেন শীতকালে কফারে হোটেলগুলোতে ভিড় থাকে, তো সেক্ষেত্রে তারা কি করে, গ্রীষ্মকালে দাম কমিয়ে দেয়। তো অনেক ব্যাচেলাররাই তখন গ্রীষ্মকালে গিয়ে সমুদ্র দেখে আসে। এভাবেই সব কাস্টমারকেই সে নিজের ধরে রাখার চেষ্টা করে। এই হচ্ছে চ্যালেঞ্জ এর অ্যাপ্লিকেশন। আর এখন কি ক্লিয়ার হয়েছেন মামুন? স্যার এটা কি ইমপ্লিকেশনস এর একটা ডিটেইল বলেন স্যার, আর কি যেটা এক্সপ্লেইন করলেন স্যার। আমরা ডিফারেন্স আর এটা কি ইমপ্লিকেশনটা হচ্ছে তিনটাই বলেছি। ইমপ্লিকেশনটা হচ্ছে ওই মানে সার্ভিসটার যেটা ঘটতে পারে, হ্যাঁ, সে সার্ভিসটা যেটা সার্ভিসটার সাথে তোমার সাথে ডিফারেন্ট যেটা হতে পারে, এইটার থেকে উত্তরণের উপায়টা হচ্ছে এর গিয়ে কারণে পাশে কি ধরনের প্রবলেম, কি প্রবলেম হয় হতে পারে রাইট, কি ধরনের সে- প্রবলেমের উদ্ভব হতে পারে, সেটা হচ্ছে আর ইমপ্লিকেশন। সেখান থেকে উত্তরণের আর উপায়টা হচ্ছে চ্যালেঞ্জটার গিয়ে পাশে। নামটা আমরা উল্লেখ করেছি, রাইট, চ্যালেঞ্জের নামটা আমরা বলেছি বাম পাশে, কি ধরনের চ্যালেঞ্জ। মাঝখানে আমরা বলেছি এই চ্যালেঞ্জটা মানে কি কারণে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সমস্যাটা কি ধরনের সমস্যা তৈরি হয়। আর ডান পাশে আমরা বলেছি সলিউশন অফ দ্যাট চ্যালেঞ্জ, আপনি কিভাবে সার্ভিস প্রোভাইডার হিসেবে সেটাকে ম্যানেজ করবেন। ডান পাশে সলিউশন, বাম পাশে হচ্ছে বলা যায় এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, আর মাঝখানে আর বাম পাশে হচ্ছে এর নামগুলো। রায়হান ইসমাইল বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমরা এক কাজ করি, আপনাদের কাছ থেকে এটা শুনবো, ঠিক আছে? শুল্লাহ তো একটা প্রথমটা মোটামুটি বুঝেছেন। আমরা দেখি, এখন তো আছেন চারজন না, এই 8টা 4জনকে ভাগ করে দিচ্ছি।